নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তরফ থেকে প্রথম দিন থেকে তিনি এসআইআর এর বিরোধিতা করছেন এবং এই মুহূর্তে তিনি তার 3 নম্বর চিঠিটা আবারও পাঠিয়েছেন। 4 পাতার একটি বিস্তারিত ব্যাখ্যা করে তিনি চিঠি পাঠিয়েছেন, যেখানে পর পর বিভিন্ন ধরনের সমস্যার কথা তিনি লিখেছেন। এই যে এসআইআর এর শুনানিতে ডাকার ফলে কি কি সমস্যার মুখোমুখি মানুষকে হতে হচ্ছে, কোন ধরনের কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে শুনানিতে, সেই সমস্ত বলা হচ্ছে না, কিন্তু মানুষের কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এবং 20 থেকে 25 কিলোমিটার বাড়ি থেকে দূরত্ব এক একটা এই যে শুনানি কেন্দ্র, সেগুলোকে স্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, বিএলএ অর্থাৎ বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা বিএলওদেরকে সাহায্য করেছিলেন এসআইআর এর সময়, তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই সামগ্রিক বিষয়ে বিস্তারিত 4 পাতার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন সেসব প্লিজ স্কিপ না করে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার কি করবেন ঠিক বুঝতে পারছেন না হয়তো, এবং তাই জন্যই ড্রাফট ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরে তিনি যেভাবে একদম শুনানিতে ডাকছেন, বিভিন্ন মানুষকে নোটিশ পাঠিয়ে শুনানিতে ডেকে পাঠাচ্ছেন। অন্যান্য বিভিন্ন মানুষজনের কাছ থেকে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে আসছে, যেটা একদম আমরা জানতে পারছি যে ফোন করে বিএলও বা বিএলএ তারা ফোন করে বলছেন যে আপনার নামের বানান ভুল আছে, আপনি ডকুমেন্টস জমা দিয়েছেন, ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। সেগুলো আনঅফিসিয়ালি, অফিসিয়ালি বিভিন্ন মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এবং সেখান থেকেই এই মুহূর্তে একটা বিভ্রাট সৃষ্টি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ যেটার ভিত্তিতে এফআইআর রেজিস্টার হয়েছে 5 জন আধিকারিকের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে জায়গা করে দিচ্ছিলেন বিএলওরা। অর্থাৎ ভুয়ো ভোটার, তাদের কোনো ধরনের কোনো পরিচয়পত্র নেই, কোনো ধরনের 2002 এর লিস্টে তাদের নাম ছিল না, কিন্তু তাদেরকে আবারও নতুন ভাবে ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়াতে সামিল করছিলেন বিএলওরা। এবং সেই আধিকারিকদের সরাসরি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জ্ঞানেশ কুমারের যে কমিশন, ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে। এই ধরনের ঘটনা 5 জায়গায় ঘটেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করে এসেছেন ইলেকশন কমিশনারের দপ্তরে, এবং সেখানে তিনি যা বক্তব্য রেখে এসেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আঙ্গুল নামিয়ে কথা বলুন, আপনি একদম মনোনীত একজন প্রার্থী, আমি নির্বাচিত একজন সদস্য। সেই জায়গা থেকে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যা খবর উঠে আসছে এই মুহূর্তে, পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করতে যেতে পারেন। এবং এই মুহূর্তে আপনাদের আরো জানাই যে তাৎপর্যপূর্ণ চিঠিটার কথা বললাম, সেই চিঠিতে কি কি উঠে আসছে, জ্ঞানেশ কুমারকে ঠিক কোন কোন পয়েন্টে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পয়েন্টগুলো আপনাদের জানাই। বিহারে বৈধ পরিচয়পত্র হিসাবে বংশ তালিকা গ্রাহ্য হলেও পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? অর্থাৎ বংশ তালিকা সেটা বিহারের ক্ষেত্রে গ্রাহ্য হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন নিয়ম বদলে গেল? দ্বিতীয়, প্রথাগত বিজ্ঞপ্তি ছাড়াই কমিশন হোয়াটসঅ্যাপ করে নিত্য নতুন নির্দেশ দিচ্ছে। হোয়াটসঅ্যাপকে কি কোনোভাবেই একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম হিসেবে গৃহীত করা যায়, নাকি ইমেলটাকে অন্তত অ্যাটলিস্ট ইমেলটাকে ইলেকট্রনিক মিডিয়াম হিসেবে গৃহীত করা যায়? আপনারা এর উত্তর দেবেন। তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, ইআরওদের অনুমতি ছাড়াই কমিশনের তথ্য প্রযুক্তি ব্যবস্থার অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। একদম এর আগে আপনাদের খবর জানিয়েছিলাম যে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তারা সরাসরি চিঠি লিখছে এই মুহূর্তে ইলেকশন কমিশনকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশনারকে, যে আমাদেরকে জানানোই হচ্ছে না, এআই এর মাধ্যমে বিভিন্ন মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আমরা তাহলে এই ক্ষেত্রে কোনোভাবে দায়ী থাকবো না? তো এই প্রশ্ন ইআরওরা তুলেছেন এখন মুখ্যমন্ত্রীর চিঠিতে। একই প্রশ্ন মুখ্যমন্ত্রীও করেছেন। এর পরবর্তী প্রশ্ন তিনি যেটা তুলছেন যে শুনানির সময় কোন কোন নথি লাগবে তা ভোটারদের জানানো হচ্ছে না, আবার নথি জমা পড়ার পরও কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই বিভিন্ন জায়গার যে ভোটারদেরকে শুনানির ক্ষেত্রে ডাকা হচ্ছে, যে আপনাদের বিভিন্ন নথি মিসপ্লেসড রয়েছে, সেই ক্ষেত্রে কোন কোন নথি নিয়ে যেতে হবে সেটা জানানো হচ্ছে না, এবং নথি তারা যেগুলো জমা দিচ্ছে তারপরেও যে তার কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে সেগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। বিভিন্নভাবে একদম বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম গ্রাউন্ড লেভেলের যে সমস্যাগুলো সেগুলো তার চিঠিতে উঠে এসেছে। তারপর তিনি বলছেন
বহু ভোটার 20 থেকে 25 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শুনানিতে যোগ দিতে বাধ্য হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি বাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে যে ভোটারেরা তারা বহু দূরত্ব পর্যন্ত যাচ্ছিলেন। কেন ইলেকশন কমিশনের কোনো প্রতিনিধি এসে বয়স্ক ভোটার, বৃদ্ধ ভোটার এবং তার সঙ্গে যে যারা শারীরিকভাবে অপারগ যেতে শুনানি কেন্দ্রে, তাদের সঙ্গে দেখা করছে না, তাদেরকে ভোট দেওয়ার অধিকার নেই, এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা প্রেক্ষাপট, যে 20 থেকে 25 কিলোমিটার দূরত্বে যদি শুনানি কেন্দ্র হয়, তাহলে সেইটা যাওয়াটাও তো একটা হেডেক একজন বয়স্ক মানুষের ক্ষেত্রে। তার পরবর্তীতে তার পয়েন্ট, এনুমারেশন পর্বে বিএলএরা সক্রিয়ভাবে কাজ করলেও পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আর কাজে নেওয়া হচ্ছে না। অর্থাৎ যখন ফর্ম বিলি করা হয়েছে তখন বাড়ি চিনতে পারবেন না বিএলওরা। অবশ্যই সেটা স্বাভাবিক ঘটনা, তারা তো সরকারি স্কুল টিচার, তারা বাড়ি চিনবেন কি করে প্রত্যেক মানুষের, কোন পার্ট নাম্বারে কোন সিরিয়াল নাম্বারে কে আছে? তাই জন্য তখন বিএলএদেরকে বিভিন্ন পার্টির তরফ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু এখন কেন পরবর্তীতে আর তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না, তাদেরকে কেন গ্রহণ করা হচ্ছে না এই ক্ষেত্রগুলোতে, যেখানে হয়তো দেখা যাচ্ছে এই মানুষের নামের বানান ভুল আছে, এই ভোটারের ক্ষেত্রে বাড়ির অ্যাড্রেস ভুল আছে, সেই ক্ষেত্রে কেন বিএলএদেরকে সতর্ক করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন তিনি। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, এসআইআর ক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি। অর্থাৎ যেটা বারংবার অভিযোগ উঠেছিল যে এই যে এসআইআর এর ফর্ম গুলো নেওয়া, সেগুলোকে যে আপলোড করার ক্ষেত্রটা, সেটা বহু মাস্টারমশাই পারছেন না। অর্থাৎ মাস্টারমশাই বলতে যারা বিএলও হিসেবে কাজ করছেন, তারা অতটা টেক সেভি হয়তো নয়, সেই ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়নি কেন? আর যদি প্রশিক্ষণ নাই দেওয়া হয়ে থাকে, তাহলে ডাটা এন্ট্রি অপারেটরকে কেন গ্রহণ করা হয়নি রাজ্যের তরফ থেকে? বিহারে তো হয়েছিল, বিহারে তো বহু পরিমাণ ডাটা এন্ট্রি অপারেটর, তারা শুধুমাত্র ফর্ম আপলোড করেছিলেন, সেই কাজটা তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কেন এই মুহূর্তে বিএলওদেরকেই সেই কাজটা করতে হচ্ছে? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং সেই সংক্রান্ত একটা 4 পাতার চিঠি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও পাঠালেন। এই নিয়ে 3 নম্বর চিঠি মুখ্যমন্ত্রী পাঠালেন জ্ঞানেশ কুমারকে। আমরা অবশ্যই নজর রাখবো যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো এর প্রত্যুত্তর আসছে কিনা, আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যে 5 জন আধিকারিক ইলেকশন কমিশনের যারা কাজ করছেন, ইলেকশন কমিশনের এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটার হয়ে কাজ করছেন, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন একটা এফআইআর করলো এবং 5 জন আধিকারিকের বিরুদ্ধে সরাসরি ইলেকশন কমিশনের এফআইআরটা কিন্তু একটা অন্য মাত্রা দেবে। এবং কোথাও গিয়ে অবশ্যই এটাও কি প্রমাণ হচ্ছে না যে ইলেকশন কমিশনের বিভিন্ন আধিকারিকরা ভুয়ো ভোটারদেরকে স্থান করে দিচ্ছে ভোটার লিস্টে? এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা কি মনে করেন এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।